আসসালামু আলাইকুম। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আমি ইংলিশ শেখা কোথা থেকে শুরু করব? কোন টপিক থেকে শুরু করব? অনেকের ধারণা হচ্ছে যে তুমি প্রথমে আলফাবেট পড়ো, লেটার পড়ো, তুমি ওয়ার্ড, সেন্টেন্স এরকম করে পার্ট অফ স্পিচ এরকম ধাপে ধাপে তুমি সামনে আসো। কিন্তু দেখা যায় সেন্টেন্স পড়তে গেলে আমাকে ওই সেন্টেন্সের অর্থ বুঝতে হয়। আমি যদি অর্থ না বুঝি কোনটা কোন প্রকারের সেন্টেন্স, ওই সেন্টেন্সটা কেন এরকম হয়েছে, এই প্রকার কেন হয়েছে, আমি কিন্তু এগুলো বুঝতে পারবো না। আমি যদি পার্ট অফ স্পিচ পড়তে চাই, আমাকেও কিন্তু সেখানেও বাক্যের অর্থ বুঝতে হয়। কোন একটি নাউনের পরিবর্তে একটি শব্দ বসে প্রনাউনের কাজ করছে, আমি যদি এটা বুঝতে পারি যে হ্যাঁ নাউনের পরিবর্তে এই প্রনাউনটা বসেছে, আমার জন্য কিন্তু কাজটি সহজ হয়। অ্যাডভার্ব যদি আমাকে চিনতে হয়, অ্যাডভার্ব কোন একটি ভার্বকে মডিফাই করছে, কোন একটি অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিচ্ছে, বা কোন একটি অ্যাডভার্বকে মডিফাই করছে বা তথ্য দিচ্ছে, এগুলো যদি আমি না বুঝতে পারি, আমার পক্ষে কিন্তু ওই পার্ট অফ স্পিচের যেই কন্টেন্টগুলো খুব সুন্দরভাবে মাথায় নেওয়া কিন্তু সম্ভব নয়, কঠিন লাগবে এবং অনেকের কাছে কঠিন লাগে। তাহলে আমাদের প্রথম একদম প্রধান টার্গেট হওয়ার কথা যে আমি একটি সেন্টেন্সের অর্থ কত সুন্দরভাবে বুঝতে পারি, ওখানে কি বলা হয়েছে আমি যেন বুঝতে পারি। যেমন দেখেন, এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি যে আই অ্যাপ্রিসিয়েট ইউর এফোর্টস। কেউ যদি এখন অ্যাপ্রিসিয়েট এই যে ভার্বটি আছে, যদি এই ভার্বটির অর্থ সে জেনে থাকে যে অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ হচ্ছে কাউকে প্রশংসা করা, তারিফ করা, তার পক্ষে কিন্তু এই সেন্টেন্সের অর্থটা বোঝা খুবই সহজ, খুবই সহজ। এফোর্টস এর অর্থ আমি ধরলাম প্রচেষ্টা বা চেষ্টা, এইটার অর্থ সে জানে না। কিন্তু সে যদি জানে যে আমি প্রশংসা করি তোমার, তোমার কিছু একটাকে প্রশংসা করি, প্রশংসা করার বিষয়টা যদি মাথায় আসে, সে যদি একবার শুনে যে এফোর্টস অর্থ হচ্ছে প্রচেষ্টা বা কারো কঠোর পরিশ্রম, তার মনে থাকবে, সে কিন্তু সহজে ভুলে যাবে না। এই একটি কারণে এই ভার্বকে ইংলিশে বলা হয় যে এইটাকে বলা হয় রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড কেন? কারণ ভার্বের ভার্বকে আমরা যে রুট ওয়ার্ড বলছি বা মূল শব্দ বলছি, এই ভার্বের উপরে যেরকম বাক্যের অর্থ নির্ভর করে আমি বাক্যটাকে বুঝতে পারি, একই সাথে এই ভার্বগুলো থেকে, এই রুট ওয়ার্ড থেকে অনেক নাউন তৈরি হয়েছে, অনেক অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে, অনেক জেরান্ড আমরা ব্যবহার করি, আমরা ইনফিনিটিভ ব্যবহার করি, সব কিন্তু এই ভার্ব থেকে হয়, সব থেকে ভার্ব থেকে হয়। ইভেন আপনি যদি একটা ভার্ব জানেন, আপনি দেখবেন যে আপনি একটা ভার্ব জানেন কিন্তু আপনি আসলে অনেকগুলো শব্দ জানেন। আপনি যখন ভার্ব জানবেন তারপর আপনার পক্ষে বাকি শব্দগুলো বোঝা সম্ভব হবে। যেরকম আমি যদি একটু বোঝাই, যেমন ধরেন যে আমরা জানি একটা ভার্ব হচ্ছে ইনভেন্ট, এটা একটা ভার্ব। আমি জানি ইনভেন্ট একটি ভার্ব, ইনভেন্ট শব্দের অর্থ আবিষ্কার করা, ঠিক আছে, এটি একটি ভার্ব। এখন আমরা ওয়ার্ড ফরমেশনে যখন আমরা যাব, আমরা যখন এই বেসিক জিনিসগুলো পড়ে একটু গ্রামারের একটু অন্যান্য টপিকের মধ্যে যখন বিচরণ করা শুরু করব, আমরা একটা জায়গা পাবো, মানে একটা জায়গাতে পাবো যে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ। একটা শব্দকে, একটা পার্ট অফ স্পিচকে বিভিন্ন পার্ট অফ স্পিচে কিভাবে পরিবর্তন করা যায়। সেখানে গিয়ে আমরা এরকম ভাবে শিখবো যে ইনভেন্টের একটা নাউন আছে, সেটা হচ্ছে ইনভেনশন। সেটা হচ্ছে ইনভেনশন মানে হচ্ছে আবিষ্কার, এটি একটি নাউন। আবার আমি লিখতে পারি যে ইনভেন্টিভ। ইনভেন্টিভ এটি একটি অ্যাডজেক্টিভ, ইনভেন্টিভ এটি একটি অ্যাডজেক্টিভ। ইনভেন্টিভ মানে কি? মানে আবিষ্কার সংক্রান্ত কিছু, সেটাকে আমরা বলছি ইনভেন্টিভ। আবার কোন একটা জিনিস আবিষ্কার হয়ে গেছে, যেটি অলরেডি আবিষ্কার হয়ে গেছে, আমরা সেটাকে বলছি ইনভেন্টেড। ইনভেন্টেড কেন? সেটি আবিষ্কার হয়ে গেছে, এটিও একটি অ্যাডজেক্টিভ। এটিও একটি অ্যাডজেক্টিভ, যেটা আবিষ্কার হয়ে গেছে, দ্য ইনভেন্টেড টেকনোলজি, ঠিক আছে। আবার আমরা বলতে পারি ইনভেন্টিং। ইনভেন্টিং মানে কি? এটি একটি পার্টিসিপল এবং এটি অ্যাডজেক্টিভের কাজ করছে। এটি দিয়ে আমরা বুঝি যে এমন কোন একটা কিছু যেটি এই মুহূর্তে আবিষ্কার করা হচ্ছে বা যেটি নিয়ে গবেষণা চলছে। তার মানে আমি যদি জাস্ট ইনভেন্ট শব্দটা জানি, আমার পক্ষে ইনভেনশনের মিনিং বোঝা সম্ভব, ইনভেন্টিভের মিনিং বোঝা সম্ভব, ইনভেন্টেড এর মিনিং বোঝা সম্ভব, ইনভেন্টিং এর মিনিং বোঝা সম্ভব। শুধু একটি ভার্ব জানলে আমার আরো 4-5টা শব্দের অর্থ আমার পক্ষে বোঝা সম্ভব। এইভাবে যখন আপনি পড়তে থাকবেন,
আগে আপনি ভার্বের রুট ওয়ার্ডটার মিনিং জানলেন, সেই শব্দটা থেকে আরো 4-5টা শব্দ কিভাবে আসে যখন আপনি জানলেন, একটা সময় গিয়ে দেখবেন আস্তে আস্তে আপনার মাথায় প্রচুর ভোকাবুলারি আপনার মাথায় থাকছে। একটি শব্দ দেখলে আপনি আরেকটি শব্দ বুঝতে পারছেন। যেমন সুইম অর্থ সাঁতার কাটা, একটি ভার্ব। এই সুইম থেকে যখন সুইমিং লেখা হয় তখন কিন্তু আপনি বোঝেন যে আসলে কি বোঝানো হচ্ছে। সুইমার যদি বলে আপনি কিন্তু বোঝেন কি বলা হচ্ছে। যদি আপনি জাস্ট সুইম শব্দটার অর্থটা জানেন তাহলে এই শব্দগুলো মিনিং আপনার কাছে বোঝাটা পসিবল। আমরা এই ইনভেন্ট থেকে আবার লিখতে ইনভেন্টর। দেখেন ইনভেন্টর মানে কি? আবিষ্কারক। ইনভেন্টর। দেখেন আরেকটি শব্দ পেয়ে গেলাম। এগুলো কিন্তু শেখার উপায় আছে, যে কেন এখানে টি-আই-ওয়ান হয়েছে, টি-আই-বি আছে, কেন ওয়ার হয়েছে। এগুলো বিভিন্ন টপিকে আপনারা যে যে শিক্ষকের কাছে পড়ছেন বা যাদের কাছে আপনি পড়বেন দেখবেন তারা কিন্তু আপনাকে অবশ্যই শেখাবে। এগুলো একটা একটা পর্যায়ে গিয়ে এগুলো প্রত্যেককে শেখানো হয় যে আপনি একটা শব্দ থেকে কিভাবে অনেকগুলো শব্দ তৈরি করতে পারবেন। আর আমাদের চাকরির পরীক্ষা এগুলো নিয়ে প্রশ্ন হয়, এটি থেকে এটি নাউন কি, এটির ভার্ব কি, তখন এই ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ বা ওয়ার্ড ফরমেশনে গিয়ে আমাদেরকে এগুলো শিখে ফেলতে হয়। তার মানে ভার্ব জানলে আপনার পক্ষে দুইটা জিনিস খুব বেশি মানে কঠিন হবে না। একটি হচ্ছে বাক্যের অর্থ বোঝা এবং নতুন ভোকাবুলারি আস্তে আস্তে আপনার মাথার মধ্যে নিয়ে আসা, এটি আপনার জন্য অনেক বেশি সহজ হবে। যারা যারা হচ্ছে একটু বেশি দুর্বল, আমি তাদেরকে বলবো যে ইংলিশে কিছু ভার্ব আছে যেগুলো খুবই কমন। যেমন আমি আমার পেইড ব্যাচ স্টুডেন্টদেরকে হচ্ছে এই শীটটা দিয়ে থাকি যে মোস্ট কমন ভার্ব ইন ইংলিশ, একদম প্রথম ক্লাসে আমি শীটটি সবাইকে দিই। এখানে একদম বেসিক যে ভার্বগুলো আছে, যে গো, ইন্ট্রোডিউস, দেখেন আমি যদি জানি যে আই অর্থ আমি, আমি শিখলাম যে আই অর্থ আমি, উই অর্থ আমরা, ইউ অর্থ তুমি বা আপনি, হি মানে সে, শি মানে সে, দে মানে তারা। আমি যখন এরকম প্রনাউন বা আমি যদি একটা নাম নেই রাহুল, আমি যদি একটা নাম নেই, আপনি দেখেন আমি কিন্তু এই ভার্বগুলো শুধু জানার ফলে আমি কিন্তু এগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবো। যেমন ধরেন আই কাম, আমি আসি, উই কাম, আমরা আসি, ইউ কাম, তুমি আসো, হি কামস, সে আসে, শি কামস, সে আসে। আপনি যদি লেখেন যে রাহুল নোস, রাহুল জানে, রাহুল ওয়ার্কস, রাহুল কাজ করে, আই ওয়ার্ক, আমি কাজ করি। ঠিক আছে? তো এইরকম ভাবে আপনি যখন এই ভার্বের মিনিং গুলো জানবেন আর এগুলোর সামনে এরকম ভাবে আপনি একটা একটা করে সাবজেক্ট যোগ করবেন, জাস্ট কোন একটা প্রনাউন বা নাউন আপনি ব্যবহার করবেন। সব নাউন প্রনাউনের দরকার হয় না। এই যে এখানে আমি কয়টা লিখেছি, 1 2 3 4 5 6 7, আর ধরুন ইটটাকে নিয়ে নেই, এই যে 8টা আমি নাউন প্রনাউন লিখলাম, 7টা এখানে প্রনাউন আছে, একটা নাউন আছে। আপনি এগুলো দিয়ে যদি বাক্যগুলো যদি মিনিং করে করে পড়তে পারেন, যে আই ইন্ট্রোডিউস, আমি পরিচয় করিয়ে দেই, দে ইন্ট্রোডিউস, তারা পরিচয় করিয়ে দেয়। আপনি যদি এইভাবে মিনিং বুঝে বুঝে বাক্য গঠন করা শুরু করেন, আপনি কিন্তু আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পারবেন। আবার আপনি পাস্ট ফর্ম গুলো দেখেন দিয়ে যদি আপনি বলেন এরকম ভাবে যে দে স, তারা দেখলো, দে স্যাট, তারা বসলো, দে লুকড, তারা দেখলো, দে নিউ, তারা জানলো, দে ওয়ার্ক, তারা কাজ করলো। এই যে আপনি একটা ভার্ব দিয়ে যখন আপনি এরকম বাক্য বানাতে শুরু করবেন, যখনই আপনি যে যে সাবজেক্টটিকে নেবেন আপনি কিন্তু এরকম ভাবে বাক্য বানাতে পারবেন, ওই বাক্যের অর্থ বুঝতে পারবেন। আই অ্যাপ্রিশিয়েট ইউর এফোর্ট যদি হয়, তাহলে আমরা উই অ্যাপ্রিশিয়েট ইউর এফোর্টস আমরা বানাতে পারবো। অর্থাৎ ভার্বের অর্থ জানলে আপনার পক্ষে একটা সেন্টেন্স পড়ে যেরকম ওই সেন্টেন্সে কি বলা হয়েছে, ওই প্রশ্নে কি বলা হয়েছে বোঝা সম্ভব। আপনি নিজে বাক্য বলতেও পারবেন, আপনি লিখতেও পারবেন। আগে আপনাকে ভার্ব জানতে হবে। পার্ট অফ স্পিচ আপনাকে বাক্য বানানো শেখাবে না। পার্ট অফ স্পিচ আপনাকে বাক্যের অর্থ বোঝা আপনাকে শেখাবে না। আপনাকে আগে নিজেকে এরকম ভাবে অর্থটা বুঝে নিতে হবে, তারপর আপনি যখন অন্যান্য গ্রামারের টপিকগুলি পড়বেন আপনি সেগুলিকে ফিল করতে পারেন, বুঝতে পারেন, শুধু রুল মুখস্থ করতে হবে না। ঠিক আছে? তো এইভাবে আপনাদের এই ভার্বগুলো মানে পড়া শুরু করা উচিত। এগুলো সব বইতেই কম বেশি থাকে, হয়তো বা গোছানো নাই বইয়ের মধ্যে। আপনি এরকম বেসিক যে কমেন্ট ভার্বগুলো আছে এগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। তবে এগুলো পড়ার একটা প্রক্রিয়া বলি, এগুলো পড়ার সময় আপনি যেটা করবেন, প্রথম দিকে আপনার এই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আপনার পড়ার প্রয়োজন নাই। প্রথম দিকে আপনার পড়ার দরকার নেই। আপনি যেটি করবেন, আপনি হওয়া ইংলিশ হচ্ছে বি, এম ইজ আর, যাওয়া ইংলিশ হচ্ছে গো, পরিচয় দেওয়া ইংলিশ হচ্ছে ইন্ট্রোডিউস, আসা ইংলিশ হচ্ছে খাম, ত্যাগ করা হচ্ছে লিভ, বাস করা হচ্ছে লিভ, দেখা হচ্ছে সি, বসা হচ্ছে সিট। আপনি প্রথমে এই বাংলা দেখে দেখে ইংলিশগুলো বলা ট্রাই করবেন, বাংলা দেখে দেখে ইংলিশ বলা ট্রাই করবেন। যেমন আমি আমার স্টুডেন্টদেরকে ঠিক এইভাবে আমি হচ্ছে তাদেরকে আমি প্র্যাকটিস করাই, যে আমি এখানে সবগুলো বাংলা লিখে দেই, এরকম বাংলা লিখে দেই। তাদেরকে প্রথমে প্রেজেন্ট ফর্মগুলো সবগুলো লিখতে হয়, যে প্রেজেন্ট ফর্ম নির্ভুল নির্ভুল ভাবে তাকে লিখতে হয়। এটা অনেক বড় শীট, এখন অনেক আছে।
এগুলো হচ্ছে তাদেরকে এইভাবে প্রথম দিকে তাদেরকে এই বাংলা দেখে দেখে প্রেজেন্ট ফর্ম গুলো পড়তে হবে মাস্ট। কারণ আমি এই ভার্ব না জানলে আমার পক্ষে ভয়েস চেঞ্জিং পসিবল না, আমি টেন্স চিনতে পারবো না, আমি টেন্স কাজে লাগাতে পারবো না, আমি রাইট ফর্ম অফ ভার্ব পারবো না, রাইট ফর্ম ভার্ব আমি ভুল করব। আমি চাইলেও আমি চাইলেও ধরেন অন্যান্য যে টপিকগুলো আছে, গ্রামারে যে অন্যান্য টপিকগুলো আছে, ইনফিনিটিভ বলেন, জেরান্ড বলেন, আমি এগুলো সঠিক ফর্ম না জানলে ওখানে কি ভুল আছে আমি ধরতে পারবো না। অনেকগুলো ভার্ব আছে যে ভার্বগুলো তিনটা ফর্মে সেম হয়, তিনটা ফর্মে সেম হয়, আপনি এগুলো না জানলে ওই বাক্যটি পাস্টে আছে, আপনি কি পাস্ট টেন্সে ভয়েস করবেন নাকি মানে প্রেজেন্ট টেন্সে করবেন, আপনি তো বুঝতে পারবেন না, আপনি ভুল করবেন, আপনি অনেক রুল মুখস্থ করে অনেক গ্রামার শিখেও লাভ হবে না, আপনি ভুল করবেন। এই জন্য ভার্ব আপনাকে শিখতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। তো এইভাবে আপনি প্রথমে এই বাংলাগুলো দেখে দেখে আপনি প্রেজেন্ট ফর্ম গুলো এরকম ভাবে লিখবেন। সব যখন প্রেজেন্ট ফর্ম গুলো হয়ে যাবে, আপনি আপনার যে শীট থাকবে শীটের সাথে মেলাবেন, মিলে আপনি দেখবেন যে সব ঠিক আছে কিনা। যদি দেখেন সব পারফেক্ট আছে, কোনো সমস্যা নাই, সব মানে হয়েছে, তখন আপনি যেটি করবেন, এই প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম গুলো, প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম গুলো কিরকম ভাবে এসেছে, কি চেঞ্জ আছে, তখন আপনি প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম পড়া শুরু করবেন, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে পড়া শুরু করবেন। আর যে শীটটা দেখালাম এই শীটের মতো করে আপনি বারবার পরীক্ষা দেবেন। আমি বলি আমার স্টুডেন্টদেরকে যে এই শীটটি আপনারা 10 কপি 20 কপি ফটোকপি করে নেন, তারপর হচ্ছে আপনারা বারবার পরীক্ষা দেন, নিজে নিজে লিখেন, যতদিন পর্যন্ত 100% কারেক্ট না হচ্ছে আপনি প্রতিদিন একবার করে পরীক্ষা দেন, লিখেন, ট্রাই করেন। এখন হয়তো বা 20টা হবে, পরে 30টা হবে, পরে 40টা হবে, এরকম করে যদি আপনি এক সপ্তাহ ট্রাই করেন দেখবেন সব হয়ে গেছে। এই শীটটা শেষ হওয়ার পর তাদেরকে আমি আরেক স্ট্রং ভার্বের শীট দিই, উইক ভার্বের শীট দিই, এরকম ভাবে তাদেরকে 300-400 আমি ভার্ব তাদেরকে মাথায় নেয়ানোর চেষ্টা করি, মানে বলি তাদেরকে যে আপনারা এগুলো একটু মাথায় নেন, তাহলে ইংলিশ পড়াটা অনেক বেশি সহজ হবে। কারণ এই ভার্ব থেকে পরবর্তীতে আমরা বিভিন্ন রকমের কাজ করব, এই ভার্বকে কেন্দ্র করে আমরা করব। সুতরাং এখানে যত এফোর্ট দেয়া হবে, পরে জার্নিটা তত বেশি কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো এইভাবে আপনাদের পড়া উচিত। আর আপনারা হয়তো অনেকেই শীটগুলো পেতে চাইবেন, আমি আপনাদের কথা বলে যারা এই মুহূর্তে আমার পেজে এবং রিয়াদ ভাইয়ের পেজে আছেন, যারা এই ভিডিওটা এই দুইটা পেজে নর্মালি যাবে, তো যারা দুইটা পেজে আছেন তাদেরকে আমি একটা কথা বলি, এই দুইটা পেজ থেকে আপনারা যারা হচ্ছে আমাদের সাথে পরিচিত আছেন বা আমাদের কোর্সে ভর্তি হতে চান, আমাদের কাছে পড়তে চান, আমি একটা কথাই বলবো যে আমি জুন মাসের 20 তারিখ থেকে, হ্যাঁ 20 জুন থেকে আমি 47 বিসিএস এর জন্য আমার যে পরবর্তী কোর্স 47 বিসিএস, তারপর হচ্ছে 19 এনটিআরসি যে এক্সামটা হবে, হ্যাঁ এনটিআরসি এর যে এক্সাম হবে, এবং পরবর্তী যে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে পরীক্ষা আছে, এছাড়া ব্যাংকের জন্য যেই পরীক্ষাগুলো আছে, সবকিছুর জন্য আমি একটি কোর্স লঞ্চ করছি আগামী 20 জুন থেকে। এবং এই কোর্সের যে বিষয়টা হবে যে যারা এনটিআরসি বা প্রাইমারি পরীক্ষা দিবে বা হচ্ছে 11 থেকে 19 গ্রেডের চাকরির পরীক্ষা দিবে, এদের যেহেতু সব টপিক পড়তে হয় না, এদের জন্য গোছানো একটা আলাদা প্লেলিস্ট থাকবে। এবং যারা 47 বিসিএস এবং হচ্ছে যারা ব্যাংকের পরীক্ষা বা নবম গ্রেডের পরীক্ষা দিবে, তাদের পরীক্ষাগুলো যেহেতু একটু বেশি কঠিন হয়, তো তাদের জন্য আসলে আরেকটা প্লেলিস্ট হবে। যারা মানে নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষা দিবে তাদের জন্য একটু সহজ টপিকগুলোকে আমি আলাদা আলাদা করে একটা লিস্ট করে দিব, যেন এখান থেকে তারা সহজে ক্লাসগুলো করতে পারে। আর যারা বিসিএস দিবে বা ব্যাংকে পরীক্ষা দিবে বা অন্যান্য নবম গ্রেডের চাকরির পরীক্ষা দিবে, তাদের জন্য আলাদা একটা প্লেলিস্ট হবে, যেন তারা তাদের মতো করে একটা গোছানো প্রিপারেশন নিতে পারে। তো যারা 20 জুন থেকে আমার কাছে পড়তে চান, যে আগামী কোর্সে আপনি ভর্তি হবেন আপনার চিন্তা আছে, তাদেরকে আমি একটা কথাই বলবো যে এই ভার্বগুলো মুখস্থ করতে একটু সময় লাগে, আমার এই শীটগুলো শেষ করতে একটু সময় লাগে। তো আপনাদের উচিত হবে বসে না থেকে, যদি কেউ আমার কোর্সে ভর্তি হতে চান এখনই আপনি ভর্তি হয়ে যেতে পারেন। আপনি ভর্তি হয়ে গেলেই আমি আপনাকে এই শীটগুলো দিয়ে দিব এবং আপনি এখন থেকে শীটগুলো পড়া শুরু করবেন। জুন মাসের 20 তারিখ আসতে আসতে আপনি অবশ্যই এই শীটগুলো একদম কমপ্লিট করে ফেলবেন। তাহলে আপনার প্রথম ক্লাস থেকে দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগছে, পড়তে অনেক ভালো লাগছে, আপনার কাছে জার্নিটা পেইনফুল মনে হবে না, আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমি তো প্রত্যেকটা জিনিস নিতে পারছি, বুঝতে পারছি কি হচ্ছে। তো বসে না থেকে আপনারা আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আমার এখন গ্রামার কোর্সের ফি হচ্ছে 1000 টাকা, 1000 টাকা লাইফ টাইম সার্ভিস পাবেন। অর্থাৎ এখন ভর্তি হলে এইটা হচ্ছে আমার গ্রামারের 3rd ব্যাচ হবে। আপনাকে এখন যদি আপনি ভর্তি হন, আপনাকে এর আগের ব্যাচ 2nd ব্যাচও আমি অ্যাড করে দিব। সামনে যখন 4th ব্যাচ শুরু করব সেটিতেও অ্যাড করব, 5th ব্যাচ যখন শুরু করব সেটিতেও অ্যাড করব।
আপনার যতদিন চাকরি না হচ্ছে, আপনি এই থার্ড ব্যাচে ভর্তি হওয়ার কারণে আপনি আগের কোর্স, পরের কোর্সগুলো সবগুলো কোর্স আপনি ফি মানে কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। কিন্তু আপনার কিন্তু ফি হচ্ছে 1000 টাকাই। কারণ আমি ইংলিশ শেখাই, আপনাকে আমি নিশ্চিতভাবে বলতে পারি, যদি আপনি আমার কোর্স আপনি যদি করেন, যদি আপনার পরিশ্রম করার যদি ইচ্ছে থাকে, যদি আপনার মনোবল থাকে যে না আমি চেষ্টা করব, এতটুকু জিনিস নিয়ে যদি আপনি ইনভেস্ট করে আমার এই কোর্সটি আপনি করেন, আপনি ইংলিশ শিখতে পারবেন। আপনার কাছে ইংলিশকে পেইন মনে হবে না, আপনার কাছে এনজয়েবল মনে হবে। এই জন্য আপনারা কিন্তু জানেন যে আমি রিয়াদ ভাই আমরা কিন্তু এরকম লাইফ টাইম সার্ভিস দিচ্ছি, কারণ আমরা জানি যে আমাদের কাছে ম্যাথ ইংলিশ পড়লে আপনাকে আমরা নিশ্চিত করতে পারি যে আপনি শিখবেন। এর চেয়ে বেশি ক্লাস, এর চেয়ে বেশি টপিক আপনাকে কেউ পড়াবে না। আমি আমার প্রিলিবেসে প্রায় 35 থেকে 37টি টপিক পড়াই, 35 থেকে 37টি টপিক পড়াই। আপনারা যারা হচ্ছে কোন কোন টপিকগুলো আমি ক্লাসে পড়াই যদি আপনারা জানতে চান, আপনাকে আমার পেজে, রিয়াদ ভাইয়ের পেজে আসলে আপনারা হয়তো নক করলে পাবেন না, আমার পেজে যদি আপনি একটু নক করেন তাহলে কিন্তু আপনাকে আমি এই কোন কোন টপিকগুলো আমি ক্লাসে পড়াচ্ছি আপনাকে এই লিস্ট আমি কিন্তু দিয়ে দিতে পারবো। তো আপনারা আমাকে নক করে একটু জেনে নিতে পারেন, কারণ আসলে অনলাইন কোর্স এখন সব জায়গায় ভালো না। ওই 20টি 25টি কোর্সের মাধ্যমে ইংলিশ শেখা যায় না, আসলে ম্যাথ শেখা যায় না। এবং আপনাদেরকে জেনে বুঝে ভর্তি হওয়া উচিত যেখানে ভর্তি হচ্ছেন, কারণ আপনার টাকা গেলে আপনি টাকা হয়তো বা এটা মানে কোর্স ফি অনেক বেশি হয় না, গায়ে লাগবে না, কিন্তু আপনি যেই সময়টা দিচ্ছেন, আপনি যেই ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন, আপনি যেইভাবে 2 মাস 3 মাস একটা কোর্সে লেগে থাকছেন, যদি সেখান থেকে গেইনার না হন, আপনি যদি ভালো কিছু না পান, আপনার যদি অ্যাডভান্সমেন্ট না হয়, ওই কোর্সগুলো আপনার জীবনকে অনেক পিছিয়ে দেবে। ওই সময়গুলো আর ফেরত পাওয়া পসিবল না আসলে, ঠিক আছে? তো এই কারণে যখনই কেউ কোনো কোর্সে ভর্তি হচ্ছেন জেনে বুঝে ভর্তি হন, যে কতটা সিলেবাস কভার করছে, কি কি টপিক আছে জেনে বুঝে, কতটি ক্লাস আছে জেনে বুঝে আপনি ভর্তি হন। আমার এই কোর্সে আমি প্রায় 35 থেকে 37টা টপিক পড়াই শুধু পিলি কোর্সে গ্রামারের, এবং এখানে ক্লাস করতে হয় প্রায় মানে 85+ ক্লাস করতে হবে আপনাকে, বেশিও। বর্তমানে যেরকম আজকে হচ্ছে আজকেও আমি আমার যে সেকেন্ড ব্যাচের যে পিলি ব্যাচ, আমি তাদের এখনো ক্লাস নিচ্ছি, তাদের এখনো এক্সট্রা কিছু ক্লাস নিচ্ছি। তাদের আজকেও আজকে তাদের হচ্ছে 87তম ক্লাস হয়েছে, এবং তাদের ক্লাস হয়তো বা এবারে 100 পর্যন্ত পৌঁছে যাবে। যদিও 85 বলি, অনেক সময় আরো এটার মানে প্লাস মাইনাস হয়, প্লাসই হয়, মাইনাস সাধারণত হয় না। তো এই হচ্ছে বিষয়টা। আপনার যেই কোর্সেই যেখানে ভর্তি হন জেনে বুঝে ভর্তি হন। আপনারা আমাকে নক করতে পারেন যদি আমার কথাবার্তা বা আমার যদি আপনাদের পড়ানো ভালো লাগে, নক করতে পারেন, দেখে নিতে পারেন যে আপনাকে আমি এই লাইফ টাইম কোর্সে এতগুলো বেচে আপনাকে অ্যাড করার প্রতিশ্রুতি দিচ্ছি, এবং এতগুলো টপিক কি কি পড়াচ্ছে আপনি দেখে কোর্সে ভর্তি হতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।